আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। কথা বলবো এসএসসি 25কে নিয়ে। যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের শেষ 5 মাসের প্রস্তুতিটা কেমন হবে, রোড ম্যাপ কেমন হবে, প্ল্যানিং কেমন হবে, সব কিছু নিয়ে মূলত কথা বলবো। স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না যে তাদের আসলে সিদ্ধান্তটা কিভাবে নেওয়া দরকার বা কিভাবে নেওয়া উচিত। আমি সেই জায়গাটাই তোমাদেরকে সাহায্য করব। তোমাদেরকে এতটুকু আমি এনশিওর করতে চাই যে তোমরা এর আগে কি করেছো, কিভাবে পড়েছো আমি জানি না। কেউ যদি এর আগে ঠিকভাবে না পড়ে থাকো, এখন যদি নতুন করে শুরু করতে চাও, তার জন্য এটা খুব ভালো কাজ করবে। আমি সুন্দর একটা প্ল্যান বলে দেব, সেই অনুযায়ী তোমরা কাজ করবে, খুব ভালো রেজাল্ট হবে। আসলে চলো, বুঝতেই পারছো এসএসসি 25 শেষ 5 মাসের সেরা প্রস্তুতি। ফার্স্ট, রোড ম্যাপ। দেখো এখানে 3P লেখা হয়েছে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে 3P নিয়ে কথা বলেছিলাম। 3P মিন্স যে ফার্স্ট পি হচ্ছে প্ল্যানিং। সফলতা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। এর আগের ভিডিওতে আমি বলেছি শুধু পরিশ্রম করলেই তুমি সফল হবে এমন ব্যাপারটা না, তোমার প্ল্যানিং থাকতে হবে খুব ভালো। দ্যাট মিন্স ফার্স্ট পি হচ্ছে প্ল্যানিং। 3P, ফার্স্ট পি প্ল্যানিং, সেকেন্ড পি হচ্ছে পার্সোনাল স্টাডি, তোমাকে নিজে পড়তে হবে, নিজে পরিশ্রম করতে হবে। এবং থার্ড পি হচ্ছে পারসিস্টেন্সি, মানে লেগে থাকা বা অধ্যবসায়, তোমাকে লেগে থাকতে হবে। এই তিনটা যখন প্যারালালি রান করবে তখন তুমি সফল হবে। তুমি 2-3 বছর পড়লেই খুব ভালো রেজাল্ট করবে এমনটা নয়। যদি তুমি এলোমেলো করে পড়ো, আজকে পড়ছো কালকে পড়ছো না, একদিন 10 ঘন্টা পড়ছো পরের দিন পড়ছো, আলটিমেটলি লাভ হবে না। তো এই তিনটা জিনিস একসাথে দেখতে হয়, প্ল্যানিং, পার্সোনাল স্টাডি এবং পারসিস্টেন্সি। লেগে থাকতে হয় তোমাকে। আসলে এই প্ল্যানিং এর মধ্যে কি থাকে? প্ল্যানিং এর মধ্যে থাকে টপিক অ্যানালাইসিস, সাজেশন, পড়ার রুটিন। তোমাকে প্রথমে টপিক অ্যানালাইসিস করতে হবে। দেখো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। একটা তথ্য তোমাদেরকে দিতে চাই যে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে যে ব্যাচ আমি রান করছি এসএসসি 25-এ যারা পরীক্ষা দেবে, যে ব্যাচ আমি রান করি বা যেগুলো ব্যাচ আমার আসে, সেগুলো আমি এই প্রসেসগুলোই ফলো করি। আসলে সেই জায়গাটাই আমি চাচ্ছিলাম যে তোমাদেরকেও আমি বলে দেই যে আসলে আমরা টিচাররা কিভাবে প্ল্যান করি স্টুডেন্টকে নিয়ে। ওকে, জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলে সেই ব্যাচে ভর্তি হতে পারো। সব কিছু কমেন্ট সেকশনে, ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। ফার্স্ট পি প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে টপিক অ্যানালাইসিস, সাজেশন এবং পড়ার রুটিন। টপিক অ্যানালাইসিসের মধ্যে আসলে কি থাকে? টপিক অ্যানালাইসিসের মধ্যে থাকে যে বোর্ড প্রশ্ন। তোমাকে আসলে দেখতে হবে যে কোন কোন প্রশ্নগুলো বোর্ডে আসছে, কোন কোন অধ্যায় থেকে আসছে। তোমাদের বাজারে অনেক গাইড পাবে যারা আসলে দেখায় যে এমসিকিউ প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে আসছে। সবগুলো সাবজেক্টের জন্য আমি কথা বলছি, ওকে? এটা শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম কোনো ব্যাপার নয়, সবগুলো সাবজেক্টের জন্য। এমসিকিউ কোন অধ্যায় থেকে বেশি আসছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক কোন অধ্যায় থেকে বেশি আসছে, এবং গ ঘ যে প্রশ্নগুলো সেটা কোন অধ্যায় থেকে বেশি আসছে। এইটা আগে তোমাকে কি করতে হবে? টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকগুলো আমি পড়বো, বা তুমি এটাকে বলতে পারো প্রশ্ন অ্যানালাইসিস করা। তুমি প্রথমে কোশ্চেন অ্যানালাইসিসটা করবা যে কোন অধ্যায় থেকে আমার এমসিকিউ আসছে, কোন অধ্যায় থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক, এবং কোন অধ্যায় থেকে আমার গ ঘর প্রশ্নগুলো আসছে। এইটা আগে তোমাকে খুব সুন্দর করে ফাইন্ড আউট করতে হবে। এইটা যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে তোমাকে সাজেশন নিতে হবে। এইটা হয়ে যাওয়ার পরপরই তুমি বুঝতে পারবা যে কোন অধ্যায়গুলো তুমি কিসের জন্য পড়বা। ফিজিক্সের জন্য যদি দেখো, দেখবে যে 7 নম্বর অধ্যায় থেকে প্রতিবার প্রশ্ন আসছে। চ্যাপ্টার 11 জলবিদ্যুৎ থেকে প্রতিবার প্রশ্ন আসছে। শুধু গ ঘই নয়, বরং ক খ আসছে, এমসিকিউ আসছে। তাহলে তুমি যখন প্রশ্ন অ্যানালাইসিস করবা বা টপিকগুলো অ্যানালাইসিস করবা, তখন অলরেডি বোঝা যাবে যে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে, কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে। এটা যদি শেষ হয়ে যায়, তারপর তুমি সাজেশন রেডি করবা। এখন দেখা যাবে যে প্রত্যেকটা অধ্যায় থেকেই তো কিছু না কিছু প্রশ্ন আসে। তুমি যদি ফিজিক্সের কথা খেয়াল করো, 8টা সৃজনশীল থাকে। এই 8টা সৃজনশীল দেখবা যে মোট 12 বা 14টা অধ্যায় রয়েছে। সেই 14টা অধ্যায়ের মধ্য থেকে দেখবে যে 10টা অধ্যায় থেকে এই প্রশ্ন হয়।
10টা অধ্যায় মিলিয়ে হয়তো 8টা সৃজনশীল হয়েছে, খুব ভালো করে শুনবা, 10টা অধ্যায় মিলিয়ে 8টা সৃজনশীল হয়েছে, বা 12টা অধ্যায় মিলিয়ে 8টা সৃজনশীল হয়েছে, তাহলে কি তুমি 12টা অধ্যায় পড়বা? যেহেতু 12টা অধ্যায় মিলে তোমার 8টা সৃজনশীল হচ্ছে, তাহলে তুমি 12টা অধ্যায় পড়বা না। তোমাকে কয়টা সৃজনশীলের আনসার করতে হবে? তোমাকে 5টা সৃজনশীলের আনসার করতে হবে। যেহেতু 5টা সৃজনশীলের আনসার করতে হবে, তাহলে মূল ফোকাসটা থাকবে যে ন্যূনতম কয়টা অধ্যায় এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে সেই 5টা সৃজনশীল কমন পাওয়া যাবে। এইভাবে কখনোই রুটিন করে না যে আমি সবগুলো পড়বো, না, এভাবে হয় না। তোমার হাতে সাবজেক্ট রয়েছে 10, 11, 12টা সাবজেক্ট, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে যদি 14-15টা করে অধ্যায় থাকে, তুমি কি সবগুলো পড়তে পারবে? না। পড়াটাকে উচিত হবে না, উচিত হবে না। তাহলে তুমি দেখবা 5টা সৃজনশীল কমন পেতে গেলে আমার কোন কোন অধ্যায়গুলো আসলে পড়তে হবে। ফিজিক্সের ক্ষেত্রে বলো, কেমিস্ট্রির ক্ষেত্রে বলো, ম্যাথের ক্ষেত্রে বলো, তুমি প্রথমে ওই 5টা সৃজনশীল যতগুলো তোমাকে লিখতে বলছে ততগুলো কমন পেতে গেলে যে কয়টা অধ্যায় পড়তে হবে, তুমি আগে সেই ডিসিশনটা নাও। দ্যাট মিনস সাজেশন রেডি হয়ে যাবে। আমি আমার ব্যাচগুলোতে এটাই করি। দেখবে যে আমি এলোমেলো করে পড়াচ্ছি, এটা কেন? কারণ আমার দরকার হচ্ছে তোমাদেরকে কমন ফেলা, তোমাদের প্রশ্ন, তোমার জন্য পরীক্ষা আনসার করতে পারো সেটা। এই জন্য আমি মূলত এলোমেলো করে পড়াই। গণিতের ক্ষেত্রে এটা আরো বেশি দেখা যায়। তো তুমি সাজেশনটা রেডি হয়ে গেল, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি রেডি করে ফেলছো যে আমার 5টা সৃজনশীল কমন পেতে গেলে এই এই অধ্যায়গুলো পড়লেই চলবে। তুমি তারপর তোর সাজেশন রেডি। এখন পরের রুটিন। পরের রুটিন কখনো আগে করে না, পরের রুটিন করতে হয় সবার পরে। আর আমি কখনোই তোমাকে পরের রুটিন দিতে পারবো না। একটাবার ভাবো তো, তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে সেটা আমি জানি, তুমি কোন কোন অধ্যায় পড়বে সেটা আমি জানি, তুমি ফিজিক্স কতগুলো অধ্যায় বাকি রয়েছে, বাংলা কতগুলো অধ্যায় বাকি রয়েছে আমি জানি। তাহলে আমি যদি বলে দিই যে বাংলা এত ঘন্টা পড়বা আর ফিজিক্স এত ঘন্টা পড়বে, এটা কি কাজ করবে? মানে আমি রুটিন দেওয়ার মানে হচ্ছে আমি একটা কবিরাজ, সকল রোগের এক ঔষধ। এভাবে কখনো হয় না। আমি কখনোই তোমাদেরকে রুটিন দিতে পারবো না। রুটিন তোমাদেরকেই সাজাতে হবে। আমি জাস্ট প্রসেসটা বলে দেব যে কোন প্রসেসে তোমার রুটিনটা কাজ করবে। সুতরাং তুমি যেহেতু টপিক অ্যানালাইসিস করেছো, প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে, তুমি কোন কোন অধ্যায় পড়বে সেটা ফিক্সড করে ফেলেছো, এরপর তুমি রুটিন করো। রুটিন কিভাবে করবা? তোমার যদি ফিজিক্সের অধ্যায়গুলো দেখে মনে হয় যে এটা আমার একটু বেশি সময় নেওয়া দরকার, বেশি সময় ধরে পড়া দরকার, এবং ফিজিক্সটা আমার একটু কঠিন লাগে, তাহলে আমি সকালের দিকে ঘুম থেকে উঠে পড়বো, তাই না? এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার ফিজিক্স কতটা কঠিন লাগছে, কতগুলো চ্যাপ্টার বাকি রয়েছে, তার পার্সপেক্টিভে কত সময় তোমার চাই সেটা তুমি নির্ধারণ করতে পারবা। আমরা রুটিন দিলে হয়তো অনেক বেশি ভিউ হবে, লাফায় লাফায় দেখবে মানুষ, কিন্তু লাভ হবে না আলটিমেটলি। আমার রুটিন, সবার রুটিন একইভাবে হয়, হাউ ইজ দিস পসিবল, রাইট? তারপর তুমি সুন্দর করে রুটিনটা করে ফেলবে যে এই 5 মাসে আমাকে কতগুলো অধ্যায় পড়তে হবে, একটা অধ্যায় পড়তে কতটুকু সময় লাগবে, রাইট? তাহলে দিনে কত ঘন্টা আমার দেওয়া উচিত, এবং তোমরা চেষ্টা করবা 4 মাসের মধ্যে, যেহেতু 5 মাস রয়েছে, 4 মাসের মধ্যে একটা রুটিন করে নিতে, এবং যেটা তোমাকে প্রপারলি রান করাতে হবে। আমি 3P'র কথা আগেই বলেছি, যে পার্সোনাল স্টাডি, রাইট, প্ল্যানিং, পার্সোনাল স্টাডি এবং পারসিস্টেন্সি বা লেগে থাকা, তিনটাই তোমার থাকতে হবে, তবেই কাজ করবে রুটিনগুলো। তো এই ব্যাপারগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এতটুকু যদি বুঝে থাকো, তাহলে আমার মনে হয় যে এই ভিডিওর যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের 60% কভার হয়েছে তোমার। আমি কি বলেছি তোমাদের সত্যিই বোঝা দরকার, রাইট? চলো, পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান যখন তোমরা আনসার করতে যাও, এর 3টা পার্ট পাওয়া যায়, রাইট? একটা হচ্ছে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এবং গঘ-এর উত্তর দিতে হয়। এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যখন সাজেশনটা প্রোভাইড করি তোমাদেরকে, তখন শুধুমাত্র গঘকে তোমার কনসিডার করে, গঘকে মেন করে আমরা সাজেশনটা দিয়ে থাকি তোমাকে। এটা ঠিক নয়। এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলকে অনেক মার্কস থাকে, রাইট? তুমি এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা? প্রথমে দেখবা যে কোন কোন অধ্যায় থেকে এমসিকিউ বেশি হচ্ছে। সেটা 5টা অধ্যায় হতে পারে, 10টা অধ্যায় হতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে 14টা অধ্যায়। তো 14টা অধ্যায় থেকে এমসিকিউ এ মূলত যদি কেউ 17 থেকে 18 পাই, তাহলে আমরা সেটা A+ মার্কস ধরতে পারি, যে হ্যাঁ তুমি A+ পাচ্ছ। তাহলে ন্যূনতম এই 17, 18 বা 19 এতগুলো বা এত নাম্বার পেতে গেলে তোমাকে কতগুলো অধ্যায় পড়তে হবে সেটা তুমি আগে দেখো। আমি সাধারণত বলি যে ফিজিক্সের ক্ষেত্রে তুমি
দেখে দেখে 10টা অধ্যায় পড়ো এমসিকিউ এর জন্য শুধুমাত্র। কোন 10টা অধ্যায় পড়বে এটা আমি এখনো বলতে পারবো না, আমি তখন বলতে পারবো যখন এমসিকিউ কোন অধ্যায় থেকে বেশি হচ্ছে সেটা আমি জানবো, রাইট? একইভাবে জ্ঞানমূলক অনুধাবনমূলকের ক্ষেত্রেও তাই, যে জ্ঞানমূলক অনুধাবনমূলক কোন কোন অধ্যায় থেকে বেশি হচ্ছে সেগুলো পড়ো। যেমন জ্ঞানমূলক অনুধাবনমূলক কয়টা আনসার করতে হয় তোমাদেরকে? প্রত্যেকটা সৃজনশীল থেকে 2টা, তাহলে 5টা সৃজনশীল থেকে 10টা। তোমাদের বাজারে অনেক গাইড পাওয়া যায় যারা প্রশ্ন অ্যানালাইসিস করেই দেয় যে কোন অধ্যায়গুলো থেকে, তারপরে আমি দেবো, তোমরা যদি চাও আমি দেবো কোন অধ্যায়গুলো থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক বেশি হচ্ছে সেই অধ্যায়গুলো আগে পড়ে ফেলো, তাহলে জ্ঞানমূলক অনুধাবনমূলক শেষ হয়ে গেল। এরপর সব গ ঘয়ের জন্য বেশি অধ্যায় পড়তে হয় না। ফিজিক্সের ক্ষেত্রে মোট অধ্যায় রয়েছে কতটা? 14টা। এই 14টা অধ্যায়ের মধ্য থেকে যদি তুমি বেছে বেছে 8টা অধ্যায় পড়তে পারো এটা যথেষ্ট। 14টা অধ্যায় থেকে কেউ 8টা অধ্যায় পড়ে বেছে বেছে, 8টাও লাগে না, অনেক সময় 7টা দিয়ে হয়ে যায়, তবু কি হয়? তবু 95 হয়ে যায় স্টুডেন্টের। যদি কেউ A+ পেতে চাও তাহলে দেখা যায় 6টা বা 5টা অধ্যায় হলেই আসলে হয়ে যায়। দ্যাট মিনস তুমি 5টা অধ্যায় পড়লে আসলে 85 থেকে 90 হয়ে যায়। তাহলে দেখো 14টা অধ্যায় থেকে 7টা বা 6টা বা 5টা অধ্যায় পড়লেও তুমি A+ পেয়ে যাও। আসলে তোমরা আমাকে অন্যভাবে নিতে পারো, কিন্তু পাবে। আমি এভাবেই প্ল্যান করে বাচ্চাদেরকে পড়াই। সব অধ্যায় পড়ে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। এতে করে কনফিউজড হবে, একটা লিখতে গিয়ে মনে হবে আরেকটা ভালো পারতে, এটা ভুলে যাবে, এই হবে। সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমাকে। বেছে বেছে যদি তুমি 8টা অধ্যায় পড়তে পারো তুমি 99, 100, 98 পাবে। আমার স্টুডেন্ট পাই। তোমরা ফেসবুক গ্রুপ রয়েছে ডেসক্রিপশনে, তোমরা দেখতে পারো, ফেসবুক গ্রুপে গিয়ে কথা বলতে পারো বাচ্চাদের সাথে। আমি কাউকেই রাখিনি আমার ব্যাপারে কথা বলার জন্য, আমার যারা আগের স্টুডেন্ট রয়েছে তাদের সাথে কথা বলতে পারো তোমরা। তো বেছে বেছে 8টা অধ্যায় পড়লে তোমার 95 ক্রস করে যায়, কিন্তু ওই 8টা অধ্যায় কিন্তু কখনোই তোমার জ্ঞানমূলক এবং এমসিকিউ ফুল আনসার করতে দেবে না। তুমি ফুল আনসার করতে পারবে না ওই 8টা অধ্যায় পড়লে। তাহলে সাজেশন গ ঘর জন্য একরকম হবে, জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য অন্যরকম হবে, এমসিকিউ এর জন্য অন্যরকম হবে। এরকম ভাববার কোনো কারণ নাই যে তাহলে তো অনেক পড়তে হবে। না, তুমি এখানে যে 8টা অধ্যায় পড়ে যাও, আর জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ এর জন্য তোমার বেসিক পড়তে হবে 2টা বা 3টা অধ্যায়ের, কিন্তু তোমাকে পড়তেই হবে। যদি না পড়ো সেক্ষেত্রে তুমি 8টা বা 9টা অধ্যায় হয়তো পড়ে যাচ্ছ, তারপরেও দেখবে যে মার্কস 85, 82 to 85 চলে আসে। এমনকি মাঝে মাঝে স্টুডেন্টরা A+ মিস করে। সুতরাং তুমি যদি প্ল্যান করে না পড়তে পারো এটা তোমাকে খুব ভোগাবে। কিন্তু সুতরাং তোমাকে এমসিকিউ এর জন্য আলাদা সাজেশন, জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আলাদা সাজেশন, গ ঘর জন্য তোমাকে আলাদা সাজেশন। কোনো সাজেশন আরেকটার জন্য কাজ করবে না। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট রসায়ন বিজ্ঞান। আমার স্টুডেন্টরা দেখা যায় যে 98 পাচ্ছে। কমেন্ট সেকশনগুলো দেখো বা গ্রুপে গিয়ে দেখো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি এভাবে পড়াই। এটার কারণই হচ্ছে আমি যখন একটা ব্যাচ ওপেন করি, একটা প্ল্যান করি যে এইটা এটা 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 আমি পড়াবো ওদেরকে, ওটাই পড়ে ওরা, ওটাই আনসার করে। সৃজনশীলের ক্ষেত্রে যেটা হয়, তুমি সবগুলো অধ্যায় একটু 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 করে পড়ে যাবা, এটা সব থেকে বোকামি হবে। এভাবে পড়ে না। সৃজনশীলের জন্য যেটা করতে হয়, যে অধ্যায় তুমি গ ঘ আনসার করবা বলে নিয়ত করেছো, সেই অধ্যায় তোমাকে খুবই ভালো করে পড়তে হবে এবং তোমার নিজের প্রতি এই বিশ্বাসটা আসতে হবে যে এই অধ্যায় থেকে যেই প্রশ্নই দেওয়া হোক না কেন আমি পারবো, তখনই ভালো করবা তুমি। সৃজনশীল এই জন্যই প্রণয়ন করা হয়েছে যে তুমি লামসাম পড়ে লাভ হবে না। তুমি একটা জিনিস পড়ো, এতটা ভালো করে পড়ো যেন ওইটাতে কোনো ল্যাকিংস তোমার না থাকে, কোনো দুর্বলতা যেন তোমার আর না থাকে। এটা হচ্ছে মূলত ব্যাপার। রসায়ন বিজ্ঞান ঠিক একই রকম। ফিজিক্সের জন্য যা যা বলেছি, কেমিস্ট্রির জন্য, রসায়নের জন্য একই রকম সাজেশনই আসলে থাকবে। যে প্রসেস বলেছি সেই প্রসেসে আসলে এটাও চলবে। ওকে, আমি আলাদা করে কিছু আর বলছি না, সময় নষ্ট করার তো দরকার নেই। সাধারণ গণিত। সাধারণ গণিতের ক্ষেত্রে তোমাকে বিভাগ নজর দিতে হয়। বলতে পারো কেমন বিভাগ? সাধারণ গণিতের ক্ষেত্রে দেখবা যে বিভাগ রয়েছে, যেমন রয়েছে বীজগণিত, রাইট, রয়েছে বীজগণিত,
রয়েছে জ্যামিতি, তাই তো, রয়েছে ত্রিকোণমিতি, আমি লিখছি না, তোমরা জানো নিশ্চয়, আর রয়েছে এখানে কি পরিমিতি, রাইট? এই 4টা বিভাগ থেকে প্রশ্ন হয়। তুমি যখন পড়বা তখন এই বিভাগ ভিত্তিক পড়বা, অধ্যায় ভিত্তিক নয়। তুমি 2 থেকে বা 1 থেকে শুরু করে একদম 17 পর্যন্ত পড়বা, তাহলে রেজাল্ট খারাপ হবে। সব যদি পারো তুমি খুবই ভালো করে, সেক্ষেত্রে রেজাল্ট ভালো হবে, কিন্তু এটা খুব রিস্কি হয়ে যায়, তাহলে তুমি পড়বা কি করে? তুমি আগে পরিসংখ্যানটাকে নেবা। পরিসংখ্যান একটা অধ্যায় না, একটা অধ্যায় 17, এবং এইটা পড়লেই তুমি কত পাবে? আসলে 10 পাবে। তাহলে মোট মার্কসে তোমার কত হয়ে গেল? 10 হয়ে গেল, রাইট? এমসিকিউ ব্যাপারে কিন্তু কিছু বলছি না, ওটা পরে বলছি। এরপরে ত্রিকোণমিতি পড়ো, যেখানে দেখা যায় যে দূরত্ব ও উচ্চতা রয়েছে, রাইট? তুমি ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা, ত্রিকোণের সাথে আর কিছু আছে মনে হয়, ভুলে গিয়েছি, যাই ত্রিকোণমিতিটা পড়ো তুমি। ত্রিকোণমিতির সাথে রয়েছে দূরত্ব উচ্চতা, তাহলে ওখান থেকে আবার দেখা যায় 20 পেয়ে যাচ্ছ, 20 না 30 থেকে আমার মনে নেই আসলে, সরি, হ্যাঁ। তো ওখান থেকে তুমি পেয়ে যাবা, ঠিক। তারপরে বীজগণিতের যতগুলো অধ্যায় রয়েছে, ওই অধ্যায়গুলো থেকে, সবগুলো অধ্যায় থেকে যে প্রতিবার প্রশ্ন আসে তা তো না। তাহলে যেই অধ্যায়গুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো তুমি আগে করো। যেমন 3 বীজগণিতিক রাশি, সেখান থেকে প্রতিবার প্রশ্ন আসে, তাহলে ওটা তুমি আগে করো। ঠিক এইরকম যে অধ্যায়গুলো থেকে বেশি আসে সেগুলো আগে করো। একই রকম জ্যামিতি যেমন 8 থেকে সব সময় আসে, বৃত্ত থেকে, রাইট? বৃত্ত থেকে কি হয়? সব সময় তো আসে, বৃত্তটা আগে করার চেষ্টা করো। তুমি বীজগণিত শুরু করলা, তুমি দেখলা যে আমাকে এখানে 2টা বা 3টার আনসার করতে হবে, তাহলে ওই 2টা বা 3টার আনসার করতে গেলে আমাকে কোন 2টা বা 3টা অধ্যায় আমাকে পড়তে হবে? প্রথমে তুমি ওই 2টা বা 3টা অধ্যায় শেষ করো প্রপারলি, খুব ভালো করে। শেষ করার পরে তুমি বীজগণিত আর যত অধ্যায় বাকি থাক তুমি ওইদিকে নজর দিবা না, আছে বাদ ওটা। তারপর তুমি একইভাবে পরিসংখ্যানটা আগে করবা, যে পরিসংখ্যান থেকে আমার একটা আনসার করতে হবে, তো পরিসংখ্যানটা একইভাবে করে ফেললা। তারপর তুমি ত্রিকোণমিতি করে ফেলবা, যে হ্যাঁ এখান থেকে আমার 2টা বা 3টা আনসার করতে হবে। তো কোন 2টা বা 3টা আনসার করলে, মানে কোন 2টা বা 3টা পড়লে তুমি আনসার করতে পারবে, সেই 2টা বা 3টা আগে পড়বে। এইভাবে তোমাকে প্ল্যানটা আসলে করতে হবে। সবকিছু হয়ে গেল, তোমার গ ঘর উত্তর কি হয়েছে, বা খ এবং গ এর উত্তর কি হয়েছে না, সাথে ক এর উত্তরও হয়েছে, ক খ গ কিন্তু হয়ে গেল। বাকি থাকলো কি? এমসিকিউ। এইবার তুমি বাজারে যে গাইডগুলো পাওয়া যায়, হ্যাঁ, এই এমসিকিউ সাজেশনটা, দ্যাট মিনস এমসিকিউ এর প্রশ্ন অ্যানালাইসিস, এমসিকিউ এর জন্য প্রশ্ন অ্যানালাইসিস করো তুমি। প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি দেখো যে কোন কোন অধ্যায় থেকে, আমি আবারও বলছি, প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, এগুলো তো কিছু অধ্যায় করেছো, এর বাহিরেও কিছু প্রশ্ন থাকবে এমসিকিউ, না? তো কোন কোন অধ্যায় থেকে এমসিকিউ গুলো বেশি হচ্ছে, তো সেই অধ্যায়ের এমসিকিউ গুলো কি করো, জাস্ট এমসিকিউ গুলো করো। আর গণিতের ক্ষেত্রে এমন কোনো এমসিকিউ আসবে না যে তোমাকে তার জন্য ফুল বেসিক জানতে হবে, না, ওই অধ্যায়ের ফুল বেসিক জানা ছাড়াই তুমি পারবা। তো ওই বাকি অধ্যায়গুলোর এমসিকিউ তুমি পড়ে ফেলবা, তাহলেই দেখবা মার্কস এমনিতেই 95 প্লাস করছে, 95 এর উপরে চলে যাচ্ছে। এভাবে পড়লে দেখা যাবে কি জানো, যে তোমাকে অনেক কম পড়তে হবে। যেমন বীজগণিত থেকে 3টা অধ্যায় পড়লেই হবে, 1 মিনিট, বীজগণিত থেকে দেখা যাবে 3টা অধ্যায় পড়লেই হবে। জ্যামিতি থেকে একটা অধ্যায় বেশি পড়তে হবে, 3টা অধ্যায় পড়লেই হবে। ত্রিকোণমিতি থেকে 2টা অধ্যায় পড়লেই চলবে, 3টা নয়, 2টা হলেই চলবে। এবং পরিসংখ্যান তো ওটা একটা অধ্যায় আছে একটা, তো দেখা যাবে যে 3, 6, 2, 8, 9, 9টা অধ্যায় পড়লেই তোমার সবগুলো সৃজনশীল আসলে কমন পাওয়া যাবে। তাহলে অধ্যায় ছিল মোট 17টা, তুমি পড়ছো মাত্র কয়টা? 9টা। তোমাকে এইভাবে প্ল্যান করেই যেতে হবে। প্রশ্ন থাকে কিভাবে তোমাদের? প্রশ্ন নিশ্চয়ই এভাবে থাকে যে তোমাদের বীজগণিত থেকে 2টা দিতে হয়, তাই তো? বীজগণিত থেকে 2টা, তারপরে জ্যামিতি থেকে, যদি ভুল না করে থাকি, তাই না, জ্যামিতি থেকে দিতে হয় 2টা, তারপরে ত্রিকোণমিতি থেকে 2টা, এই 6টা। আর পরিসংখ্যান থেকে কি থাকে? একটা। এই মোট 7টা সৃজনশীলে কত থাকে তোমাদের? 70।
আর বাকি 30 কোথায় এমসিকিউ। এই তো 100 আসলে, যদি ভুল না হয় 100 টাকা না, 100 মার্কস। হ্যাঁ, এই তো 100। তাহলে তুমি দেখা যায় যে 9টা অধ্যায় মোটামুটি ভাবে পড়লেই হয়ে যায়, এর চেয়ে বেশি আসলে পড়তে হয় না। তাহলে কোন 9টা অধ্যায় পড়বা, এটা তোমার টিচার তুমি মিলে ডিসিশনটা নেবে। এই সাজেশনটা আমিও দেব, একটু সময় লাগবে, কয়েকদিন পরে হয়তো তোমরা এই সাজেশনটা পাবে। আমার যে প্রাইভেট ব্যাচ আসতেছে সেখানে আমি ম্যাথ, হায়ার ম্যাথ আপাতত করছি না। আমার ব্যাচের যে প্ল্যানিং আছে ব্যাপারটা এমন যে আমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে শুরু করছি, এইটা ডিসেম্বরের মধ্যে শেষ করব। 4 মাসে ফিজিক্স কেমিস্ট্রি শেষ হবে, বেসিক টু অ্যাডভান্স। যদি কেউ নাও পড়ে থাকে এতদিন পর্যন্ত, তারপরেও তার জন্য এটা খুব ভালো কাজ করবে ব্যাচটা। 1.5 মাস পরে ম্যাথ, হায়ার ম্যাথ শুরু করব, সিলেক্টিভ অধ্যায়, সবগুলো অধ্যায় নয়, সিলেক্টিভ অধ্যায়, বেছে বেছে কিছু অধ্যায়, যেটা এর আগে যারা পড়েছে তাদের জন্য খুব ভালো কাজ করবে, যারা প্রথম পড়ছো, এর আগে একেবারেই পড়াশোনা হয়নি, তাদের জন্য খুব ভালো কাজ করবে সিলেক্টিভ অধ্যায়। এটাও আমি ডিসেম্বরের মধ্যে শেষ করব। জানুয়ারি মাস সম্পূর্ণ এক্সাম, এবং ফেব্রুয়ারিতে তোমরা পরীক্ষা দেবে। এই যে একটা প্ল্যান, তো তোমরা ওইভাবে প্ল্যান করবা। এটা ছিল আসলে সাধারণ গণিতের জন্য। এরপর এসো উচ্চতর গণিত। উচ্চতর গণিতের প্রশ্ন কি হয় আসলে, বিভাগ ভিত্তিকই হয়। এখানেও বিভাগ থাকে আসলে। প্রশ্ন হচ্ছে কোন কোন বিভাগ থাকে। এখানে বিভাগগুলো হচ্ছে, একটা হচ্ছে আমাদের কাছে বীজগণিত, রাইট, আরেকটা থাকে প্লাস জ্যামিতি, আরেকটা থাকে সম্ভাবনা, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি প্লাস সম্ভাবনা, তাই তো? এই তো ব্যাপার, সম্ভাবনা। এখানে মোট কয়টা অধ্যায় রয়েছে? এখানে মোট রয়েছে আসলে 14টা অধ্যায়। তাহলে 14টা অধ্যায় কি পড়বো? তুমি চাইলে পড়তে পারো, তবে এটা ভালো প্র্যাকটিস নয়। তুমি কি করবা? বিভাগ ভিত্তিক পড়বা। যেমন এখানে 2টা থেকে কয়টা দিতে হয়? একটা প্রশ্ন, মানে মান বন্টন কেমন হয় আসলে? মান বন্টন হয় বীজগণিত থেকে 2টা সৃজনশীলের আনসার করতে হয় 20, জ্যামিতি থেকে 2টার আনসার করতে হয় 20, ত্রিকোণমিতি আর সম্ভাবনা থেকে একটার আনসার করতে হয় 10। তাহলে 50 প্লাস এমসিকিউ 25, 75 প্লাস প্র্যাকটিক্যাল হচ্ছে 25, এই তো 100। এই তো আসলে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন, তাই না? তো প্রথমে আসি আমরা ক খ গ এর জন্য আমরা কিভাবে পড়ব। তুমি যে কাজটা করবা, বীজগণিতের যে কয়টা অধ্যায় রয়েছে তার মধ্য থেকে দেখা যাবে, তুমি তো প্রশ্ন অ্যানালাইসিস করেছো, আমি প্রথমেই তো বলেছি প্রশ্ন অ্যানালাইসিস করবা, টপিক অ্যানালাইসিস করবা। তো বীজগণিতের মধ্যে দেখা যাবে 2টা বা 3টা, মোট 2 থেকে 3টা অধ্যায় পড়লেই, 2টা বা 3টা অধ্যায় পড়লে বীজগণিত 20 আনসার করা যায়। জ্যামিতির ক্ষেত্রে তোমার আছে তো আমাদের 3.1, 3.2, আর তার সাথে কি থাকে জ্যামিতির ক্ষেত্রে? ভেক্টরটা অ্যাড করা থাকে। তো তোমরা যদি 3.1, 3.2ও পড়ো, তারপরেও তোমরা দেখা যাবে এখান থেকে 20 আনসার করতে পারছো। এবং এখানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে শুধুমাত্র 14 নম্বর 14, অর্থাৎ সম্ভাবনাটা পড়লেই কি হয় আসলে আনসার করা যায়। তোমার এখানে একটা অধ্যায় পড়লাম, এখানে এসে 2টা অধ্যায় পড়লাম, এখানে এসে 2টা বা 3টা অধ্যায় পড়লাম, এই মোটামুটি ভাবে দেখা যায় 6টা বা 7টা অধ্যায় পড়লেই 95 ক্রস করছে। দ্যাট মিন্স সৃজনশীল ক খ গ হচ্ছে আসলে, ক খ গ স্টুডেন্টরা পাচ্ছে। এমসিকিউ এর জন্য কি করবা? ওই আগের মতো, এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে বেশি আসছে সেই অধ্যায়গুলো থেকে তোমাকে অবশ্যই এমসিকিউ পড়তে হবে, তাছাড়া কিন্তু হবে না। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এই হচ্ছে আসলে ব্যাপার। এইভাবেই তোমাকে আসলে পড়তে, প্ল্যান করে পড়তে হবে। 14টা অধ্যায় এটা তোমার দেখার বিষয় না, তোমার দেখবার বিষয় হচ্ছে কয়টা, ন্যূনতম কয়টা অধ্যায় পড়লে তুমি সৃজনশীল কভার করতে পারবা। ওকে, এটা ছিল মূলত আমাদের কাছে উচ্চতর গণিতের। নেক্সট, জীববিজ্ঞান। জীববিজ্ঞানের জন্য সত্যি কথা বলি, সাজেশন খুব বেশি কাজ করবে না।
জীববিজ্ঞানের আমি সাজেশন দেওয়ার অর্থ এই হবে যে তোমাদেরকে মিসলিডিং করা, তোমাদেরকে ভুল তথ্য দেওয়া। জীববিজ্ঞান যখন প্রশ্ন করা হয়, এমসিকিউ সব যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় মিলিয়ে সমানভাবেই হয়। জ্ঞানমূলক অনুধাবনমূলক কোথা থেকে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, কোন অধ্যায় থেকে দেবে তার কিচ্ছু ঠিক ঠিকানা নাই। গঘ ঠিক তাই, কোন অধ্যায় থেকে আসবে এটা একেবারেই বলা যায় না। জীববিজ্ঞান এই জন্য একটু টাফ যে এটা সাজেশন আসলে দেওয়া যায় না। আমি কখনোই বলতে পারবো না, বলতে পারবো, আমি বলতে পারবো যে এই কয়টা অধ্যায় পড়ো, এই 8টা অধ্যায় পড়ো বা এই 10টা অধ্যায় পড়ো, কিন্তু এইটা আলটিমেটলি কোনো কাজে লাগবে না, তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না। তাহলে এখানে আমি কি বলতে পারি জীববিজ্ঞানের সাজেশনটা কেমন হয়? জীববিজ্ঞানের সাজেশন হয় টপিক ভিত্তিক। এটা না অধ্যায় ভিত্তিক হবে, না বিভাগ ভিত্তিক হবে। অধ্যায় ভিত্তিক মানে এই কয়টা অধ্যায় পড়ো, বিভাগ মানে এই এই বিভাগ রয়েছে, ওই বিভাগের মধ্য থেকে যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়ো। এই কোনোটাই জীববিজ্ঞানের ক্ষেত্রে কাজ করবে না। এখনই তোমরা সচেতন হও, জীববিজ্ঞানের কোনো সাজেশন হয় না, আলটিমেটলি দেয়া যায় কিন্তু কাজ করবে না ভালো, হয়তো 50% কাজ করবে, 50% অথবা 60% কাজ করবে। তো নাও তুমি 100-এ 60 নাম্বার নিয়ে অথবা 50 নাম্বার নিয়ে যদি তুমি খুশি হও তুমি নিতে পারো সাজেশন। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে টপিক কাজ করবে। টপিক মানে হচ্ছে কোনো একটা অধ্যায়ের মধ্য থেকে ইম্পর্টেন্ট কোনগুলো জাস্ট সেগুলো পড়ো। যেমন রক্ত সঞ্চালন রয়েছে একটা টপিক, মাইটোকন্ড্রিয়া একটা টপিক, প্লাস্টিড একটা টপিক, ডিএনএ একটা টপিক। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই তোমাকে আসলে টপিক ভিত্তিক করতে হবে। দ্যাট মিনস তুমি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা। আমি আমার জায়গা থেকে তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা যদি এটা ফলো করো একেবারেই কিন্তু খারাপ হবে না, রেজাল্ট ভালো হবে। আসলে ভালো হবে মানে 95 আপ করবে ইনশাআল্লাহ, যদি তোমরা পরিশ্রম করতে পারো। আর যদি মনে হয় যে না এত পরিশ্রমের করার সময় নেই আমাদের, তাহলে নিশ্চিন্তে আমার ব্যাচে ভর্তি হয়ে যাও। একটু প্রচারণা চালাচ্ছি, বাকি কাজ তোমার থাকবে শুধু পড়াশোনা, আমি প্ল্যানিং এর পার্টটা নিয়ে নেব। অনেক স্টুডেন্ট আছে যে প্রেশার না দিলে পড়তে চায় না, একটা রুটিনের মধ্যে না গেলে পড়তে চায় না। তো রুটিন আমি ফিক্সড করব, পুরো প্ল্যানিংটাই আমি করব। সাথে তোমাদের জন্য পরীক্ষা থাকবে প্রতি সপ্তাহে, মেগা এক্সাম থাকবে 1 মাস পর পর, এবং তারপরে জানুয়ারি মাসে আবারও সম্পূর্ণ জানুয়ারি মাসেই পরীক্ষা থাকবে তোমাদের। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্টের দায়িত্ব আমার উপরে থাকবে। তোমাদের কাজ শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করা। আর যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, যদি বাইরে আরও পড়া থাকে, যদি প্রেশার হয়ে যায়, দরকার নেই, প্ল্যান তো বলে দিয়েছি, সেই প্ল্যান অনুযায়ী বাসায় পড়তে থাকো। অথবা যেই টিচারের কাছে পড়ছো খেয়াল রাখবে উনি যেন র্যান্ডমলি না পড়ায়, উনি যেন তোমাকে একটা প্ল্যানের মধ্য দিয়ে নিয়ে যায়। অথবা স্যারকে বলো যে স্যার আমরা এই পরবর্তী 5 মাস কিভাবে পড়বো, কোনটার পর কোনটা পড়বো, এবং এই 5 মাসের মধ্যে 4 মাসে ফুল কোর্স কভার হবে কিনা, আমি 1 মাস আরো রিভিশনের জন্য পাবো কিনা, বা পরীক্ষার জন্য আমি মডেল টেস্টের জন্য পাবো কিনা। ওকে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।